নিউজ ইভেনে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি হোক আওয়াজ, সঙ্গে মৌমিতা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল গত 22 এপ্রিল এবং তার যোগ্য জবাব দিল ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে গত 7ই মে। এই যে দীর্ঘ সময়টা, এই সময়টা যদি কেন্দ্রে কংগ্রেস থাকতো তাহলে কি তার পরের দিনই দিতে পারত ভারত? এবং একই সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সংঘর্ষ বিরতি চুক্তিগুলো, সেই সংঘর্ষ বিরতির চুক্তি টুইট করে জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কেন জানালেন? এই বিষয়ে ঠিক কংগ্রেসের কি মত? একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি হারাদের সংখ্যা বেশি চাকরিজীবীদের তুলনায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস কোন পথে চলছে, তাদের এজেন্ডাটা কি, সেই বিষয়ে কথা বলে নেব রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে প্রথমে একের পর এক অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হলো, এই অপারেশন সিন্দুরের অর্থাৎ কেন্দ্রে যদি কংগ্রেস থাকতো, 7 দিনের মাথায় অপারেশন সিন্দুর হয়েছে, সেটা কি আগে হতো? মানে মানুষের মায়ের মেয়েদের যে সিঁদুর মুছে গেছে, কংগ্রেস কি একটু তৎক্ষণাৎ জবাব দিত? কি মনে করেন? দেখুন, প্রথমেই সেনাবাহিনীকে কুর্নিশ। তার কারণ আমাদের যারা জওয়ান আছেন, যারা আর্মিতে থেকে লড়াই করেন, তাদের জবাব নেই। কিন্তু কূটনীতিতে নরেন্দ্র মোদীর সরকার তাদের যে পজিটিভনেস তা তারা দেখাতে পারেননি। কূটনৈতিক দিক থেকে পজিটিভনেস যদি তারা দেখাতে পারতেন, তাহলে ভারত কিংবা অন্য দেশের মধ্যে তৃতীয় কোনো দেশ তারা নাক গলাক এর আগে কোনো দিন হয়নি। আপনি যদি দেখেন, ইন্দিরা গান্ধীর সামনে আমেরিকাকে নতজানু হতে হয়েছিল। তার একটাই কারণ, তারা জানতেন যে ইন্দিরা গান্ধী পছন্দ করে না, কংগ্রেসের সরকার পছন্দ করতো না যে ভারতের বিষয়ে অন্য কেউ মধ্যস্থতা করুক, যেটা ট্রাম্প করলেন। ট্রাম্প বললেন, দুটো দেশের সঙ্গে আমরা কথা বলেছি এবং দু দেশের মধ্যে যে বাণিজ্যের সুবিধে হবে, বাণিজ্যের দিক থেকে যে দুজনেই তাদের অ্যাডভান্টেজ পাবে, সেই কারণে তাদের আমি সিজ ফায়ার করার কথা বলেছি এবং ট্রাম্প নিজেই ঘোষণা করে দিয়েছেন। এটা কি ভারতের পক্ষে খুব সম্মানজনক বিষয়? মেয়েদের সিঁদুর চলে গেছে, তার জন্য যোগ্য জবাব দেওয়ার জন্য অপারেশন সিঁদুর নিশ্চিতভাবে ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি এবং প্রত্যেকটি রাজনৈতিক দল সরকার পক্ষকে বলেছিল, আপনারা সেই সিদ্ধান্ত নিন যেখানে যারা উগ্রবাদী, উগ্রপন্থী, টেররিস্ট যারা এসে আক্রমণ করেছে বা টেররিস্টদের যারা মদত দিচ্ছে, সেই দেশ পাকিস্তানকে যাতে যোগ্য জবাব দেওয়া যায়। আমাদের দলের সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একেবারে ক্লিয়ারলি এ কথা বলেছিলেন যে সরকার যোগ্য জবাব দিক, আমরা সবাই সরকারের সঙ্গে আছি। কোনোভাবেই আমরা এই যে টেররিস্টরা এসে যে আক্রমণ করে যাচ্ছে বা ভারতকে যে ডিস্টার্ব করছে, তার যে যোগ্য জবাব হয় সেটা সরকার কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব না করে সিদ্ধান্ত গ্রহণ করুক। সারা দেশ যখন সরকারের পাশে, তখন সরকার কি করলেন? যেখানে ত্রিস্তর সুরক্ষা বলয় থাকার কথা, পর্যটকরা গেলেন, সেখানে ত্রিস্তর সুরক্ষা ব্যবস্থা তো ছিলই না। এসে যারা মেরে দিয়ে গেলেন, আজ পর্যন্ত তাদের
খুঁজে পাওয়া গেল না, কাউকে অ্যারেস্ট করা গেল না, মেরে ফেলা তো দূরের প্রশ্ন। এবং তাদের মাথা যারা পাঠিয়েছিলেন তাদের কি করলেন? আমাদের যারা সোলজার, আমাদের সেনাবাহিনীর আধিকারিক, তারা যে লড়াই লড়েছেন তারাই তো লড়েছেন, কিন্তু যে জঙ্গি ঘাঁটি, এই আমাদের নিরীহ পর্যটকদের মেরে যাওয়ার পর তারপরেই কি জানা গেল যে ওইগুলো জঙ্গি ঘাঁটি? আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এই তো সুযোগ ছিল পিওকেকে দখল করে নেওয়ার, কেন করতে পারলেন না? কেন বালুচিস্তান তাকে আলাদাভাবে স্বাধীন করে দেওয়া যেত সে কথা ভাবলেন না? সারা দেশ ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছে, মানুক আর না মানুক, জোর করে তো কাউকে মানানো যাবে না। বিশ্বগুরুর ফানুস যে চুপসে গেছে এটা তো একেবারে প্রমাণিত। কেন ট্রাম্প মাথা গলাবে? কারণটা কি? বলছে আমি দুই দেশকে বলে দিলাম পাকিস্তান অন্যায় করে যাচ্ছে। তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা পেলেন কি করে 2.3 মিলিয়ন তাদের অর্থ সাহায্য? ডিপ্লোমেসির দিক থেকে তো আপনি ব্যারিকেড করতে পারলেন না। পাকিস্তান বরাবর তারা উগ্রপন্থাকে মদত দিচ্ছে, তারা লোন পেয়ে যাচ্ছে, তারা অর্থ সাহায্য পেয়ে যাচ্ছে। আমরা তো সরকারের পাশে ছিলাম যে আপনারা লড়াই লড়ুন, আমাদের বোনেদের যারা সিঁদুর মুছে দিয়েছে অপারেশন সিঁদুর ভালোভাবে হোক। কিন্তু অপারেশন সিঁদুর করতে গিয়ে আমরা কতজনকে হারালাম? ভারতবর্ষের প্রায় 60 জন সিভিলিয়ান তারা মারা গেলেন। এর দায়ভার কে বহন করবে? সীমান্ত সুরক্ষিত ছিল না কেন? পর্যটকদের ওপরে যে আঘাত হলো, প্রথম তো দেশের সিকিউরিটি, তার নিরাপত্তা ব্যবস্থার গলদ ছিল, গাফিলতি ছিল। সীমানা সুরক্ষিত বড় সিকিউরিটি ফোর্স করছিলেন কি? নিশিকান্ত দুবের বিবাহ বার্ষিকী ছিল, সেখানে সমস্ত সিকিউরিটি আপনারা পাঠিয়ে দিলেন। সামরিক, আধা সামরিক, পুলিশ সব মিলে জেএনকেতে 7 লক্ষ পোস্টেড, কেউই থাকলো না। তারা এলেন, তারা ধর্ম জিজ্ঞেস করলেন, তারা মারলেন, তারা চলে গেলেন। আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া গেল না। তাদের পেছনে কারা কারিগর তাদেরও খুঁজে পাওয়া গেল না। দেশ ইন্দিরা গান্ধীকে চায়, কংগ্রেসের প্রধানমন্ত্রী চায়। স্যার, আপনি যে কথাটা বলছেন যে এই যে জঙ্গিদের মারা গেল না বা মাথাকে খোঁজা গেল না, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে তারা জঙ্গি শূন্য করে দিয়েছেন, জঙ্গি শূন্য করতে পেরেছেন S-400 সুদর্শন চক্রের মাধ্যমে। আপনাকে আমি বলি, এই প্রধানমন্ত্রী আজকে এমন একটা আবহাওয়ার মাঝে, আমরা সারা দেশ বিজেপি লিড করছে, আরও অনেক শরিকরা আছেন, যে সরকার কেন্দ্রে চলছে। আমরা মনে করি যে ভারতবাসী সবাই আমরা এক। ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে, ভারতবাসী তাদের কোনোভাবেই বরদাস্ত করবে না। এবং সেই ক্ষেত্রে এখানে আমরা কোনো আলাদা রাজনৈতিক দল অন্য কিছু আমরা মনে করি না। আমরা মনে করি ভারতের সার্বভৌমত্ব যখন বিপন্ন হয়, ভারতের কৃষ্টি গরিমা যখন বিপন্ন হয়, আমরা সবাই মিলে আমাদের দেশের গণতন্ত্রের যাতে বিউটি অফ ডেমোক্রেসি থাকে তার জন্য আমরা নিজেরা লড়াই করি। কিন্তু ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে, ভারতের জাতীয় পতাকার ক্ষেত্রে, ভারতের আমাদের সেনাবাহিনীর সঙ্গে আমরা সবাই, সরকারের সঙ্গে সবাই। কিন্তু যখন এই ঘটনা ঘটল তার পর মুহূর্ত থেকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে কৃতিত্ব নেয়ার
ঝড় তৈরি হলো, এর থেকে আমাদের মনে হয়েছে যে বিষয়টার ভেতরে কোথাও এনারা রাজনীতি করতে চান। যে পর্যটকরা মারা গেছেন ওখানকার একজন যিনি গাড়ি চালক, তিনি বাদে প্রত্যেকেই হিন্দু। পশ্চিমবাংলার 3 জন হিন্দু ভাই আছেন। আর এই হিন্দু ভাইদের মেরে ফেলার জন্য যে টেররিস্টরা এসে এই অঘটন ঘটালেন, তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে এক মুসলমান ভাই, বাংলার সন্তান, তিনি প্রাণ বিসর্জন দিলেন। বিজেপির বন্ধুরা তারা দেশের কথা বলেন, স্বদেশী আনার কথা বলেন, অন্যদের সব সময় দেশদ্রোহী বলে আখ্যা দেন। অথচ দেখা গেল যে ওই হিন্দু ভাইদের মরদেহ যখন এয়ারপোর্টে এলেন, তারা থাকলেন। আমাদের রাজ্য কংগ্রেস থেকে অনেক নেতা নেত্রী ছিলেন, আমি ছিলাম। হই হুল্লোড়ের বিষয়। আর যেদিন ঝন্টু আলী শেখের মরদেহ এলো, তখন আমরা কোনো বিজেপির নেতাকে দেখতে পেলাম না। অথচ পুলওয়ামার সময় তারা ড্রেস পরে নাচানাচি করা শুরু করে দিয়েছিলেন। তার কারণ সামনে ভোটের ফায়দা নিতে হবে। আর যখন পালগাঁওয়েতে এই রকম ঘটনা ঘটল, তারা চিল্লিয়ে চিল্লিয়ে বললেন হিন্দু আইডেন্টিফাই করে মারা হয়েছে। অথচ তারা কেউ দেশের যে জওয়ান, যেমন টেররিস্টের কোনো জাত ধর্ম হয় না, তারা সন্ত্রাসবাদী, তারা ক্রিমিনাল, তারা উগ্রপন্থী, তারা টেররিস্ট। তাদের না জাত, না ধর্ম, না তাদের কোনো কিছু আছে, তাদের মধ্যে হিংসতা আছে, তাদের মধ্যে ক্রুয়েলিটি আছে। আর সেনাবাহিনীর কোনো জাত হয় না, কোনো পরিবার হয় না, ভারত মাতার সন্তান। আমার বাড়িতে লোকে কেউ যদি সেনাবাহিনীতে করেন, আপনার বাড়িও করেন, তিনি কোনো পরিবারের হতে পারেন, তার একটা পদবি থাকতে পারে, কিন্তু তিনি ভারত মাতার সন্তান, তিনি দেশের সন্তান। তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তার জাত ধর্ম কিচ্ছু নয়। তার কাছে একটাই তেরঙ্গা, একটাই জাতীয় পতাকা, তার কাছে একটাই সংবিধান। আর সেই কাজটি করতে গিয়ে যখন মারা যায়, তখন আপনি দেখুন অকথা কুকথার বন্যায় ভরে যায়। তাহলে সেনাকে এনারা কোথায় সম্মান করেন? এনারা বলছেন সেকুলার যারা, তারা দেশে থাকবে না। আমরা তো বলছি সেকুলার যারা, তারাই দেশে থাকবে। যারা সেকুলার বলতে ভয় পায়, যারা সেকুলারের মতো ব্যবহার করে না, তাদের এক ফোঁটাও রাইট নেই ভারতবর্ষে থাকার, তাদের চলে যাওয়া উচিত পাকিস্তানে। তো আজকে এই যে কেউই যুদ্ধ চাই না আমরা, তার কারণ যুদ্ধ যারা চায় তারা যুদ্ধ করতে যায় না। যুদ্ধ যারা করেন প্রাণ বিসর্জন দেয়। আর যুদ্ধ কোন সময় মানুষ চায়? যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ যুদ্ধ চায়। শান্তির থেকে তো বড় কিছু আর হয় না। কিন্তু যারা যুদ্ধবাজ, যারা অস্ত্র বিক্রি করতে চায়, যারা মনে করেন যুদ্ধর দ্বারা লাভবান হবেন, আমার প্রশ্ন যে আজকে এই সিজ ফায়ার যেটা কেন প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করতে পারলেন না? ডিমনিটাইজেশনের সময় প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করলেন। নোটবন্দির সময় তিনি কি বললেন? তিনি বললেন আপনারা কষ্ট করে একটু মৃত্যুবরণ করে নিন, এই নোটবন্দির মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ খতম করা যাবে। করার কথা ছিল ফাইন্যান্স মিনিস্টারের, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করে দিলেন। জিএসটি, ছোট ব্যবসায়ীরা খতম হয়ে গেলেন, সেখানেও আড়ম্বরপূর্ণভাবে পার্লামেন্ট রাতের বেলা খোলা রেখে দারুণ নাটক তৈরি হলো। অথচ যে কোনো জিনিসে কৃতিত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা গ্রহণ করে। সেই প্রধানমন্ত্রী
কেন সিজফায়ার ঘোষণা করলেন না? ট্রাম্প বললেন, ট্রাম্প ঘোষণা করে দিলেন। তাহলে কোথায় বিশ্বগুরু? তো বিশ্বগুরুর ফানুস তো চুপসে গেছে। ট্রাম্পের কাছে তো ইজ্জত ভারতবর্ষের একেবারে হস্তান্তরিত করে দেওয়া হয়েছে, যা ইতিহাসে কোনোদিন হয়নি। যে বিষয়টা যে পূর্ণম সাউ, সে পূর্ণম সাউয়ের সঙ্গে প্রথমে দেখা গেল না যে তিনি এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো বার্তা দেননি। এবং অন্যদিকে যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন মারফত তার স্ত্রী রজনীর সঙ্গে কথা বলেন এবং তারপরে মানে জানা যাচ্ছে তারপরের দিনই তিনি ফিরে আসেন। পূর্ণম সাউ তাকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। তাহলে কি এক প্রকার মুখ্যমন্ত্রীর সোর্স মারফত এক চেষ্টাতেই ফিরলেন? কি বলবেন আপনি? দেখুন, কিছু কোড অফ কন্ডাক্ট আছে। সেটা হচ্ছে এই যে দুই দেশের যে সীমানা থাকে, সেই সীমানার এমনি খালি চোখে দুম করে আইডেন্টিফাই করা যায় না কোনটা আমার দেশের, কোনটা আমার যে পার্শ্ববর্তী দেশের। অনেক সময় এই রকম ভুল হয়ে যায় যেতে যেতে। এটা একটা কমন ন্যাচারাল প্রসেস যে এক দেশের সৈন্য তারা টহল দিতে দিতে বা কোনো জায়গায় তারা বিশ্রামের জন্য দাঁড়ালেন, দেখা গেল যে সীমানাটা ক্রস করে গেছে। এই রকম পরিস্থিতিতে দেখা যায় যে দুই দেশের সৈন্য কোনো সময় ভারতের সীমানায় ঢুকে গেছে, ভারত তাদের অ্যারেস্ট করে, পাকিস্তানে ঢুকে গেছে, পাকিস্তান তাদের অ্যারেস্ট করে। পরবর্তী ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে যারা আধিকারিক আছেন বিএসএফের, যে ব্যাটালিয়ান হচ্ছে কর্মরত থাকেন, তাদের পরবর্তী ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় নিজেদের আলাপ আলোচনার মাধ্যমে। সেইটাকে ফ্ল্যাগ মিটিং বলে। এইবার এই পুণ্যম কুমার সাউ এর রিসরার, হুগলির রিসরার বাসিন্দা। হুগলির এই রিসরা অঞ্চলটি শ্রীরামপুর বিধানসভার ভেতরে পড়ে, রিসরা পৌরসভার ভেতরে। 2016 সালে আমি ওখান থেকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এই পরিবারের কাছে আমি অনেকবার গেছি ভোট প্রত্যাশী হিসাবে। আমাকে ভোট দিন বলে তাদের ডোর টু ডোর ক্যাম্পেনে গেছি। পরিবারটিকে আমি চিনি, কিন্তু একেবারে দারুণ ঘনিষ্ঠতা আমি বলবো না, পাশাপাশি বহু লোককেই আমি চিনি। প্রথম যখন এই পুণ্যম কুমার সাউ অ্যারেস্ট হয়, খবরটি যখন প্রচারিত হয়, প্রথম আমরা সেখানে যাই কংগ্রেসের পক্ষ থেকে। আমি নিজে সেখানে পৌঁছেছিলাম। ধরুন রাত হয়েছে সকালবেলা, দুপুরবেলার দিকে। তার পরের দিন 10:30টার সময় আমরা গেছিলাম। তার স্ত্রী, তার দাদা, তার বাবা, মা অসুস্থ, তাদের সঙ্গে আমরা কথা বলি। এরপরে আমাদের প্রতিনিধিরা লাগাতার ওখানে যান, কথা বলে। ওখানে যেদিন আমরা কথা বলি, ওখান থেকেই আমরা চেষ্টা করি আমাদের নেতাদের সঙ্গে কথা বলাবার দিল্লির। সেই দিনই রাহুল গান্ধী জেএনকে ভিজিটে ছিলেন এবং আমার দলের এখানকার যিনি অবজারভার গোলাম মোহাম্মদ মীর, তিনি জেনারেল সেক্রেটারি এআইসিসি এবং বিধায়ক, জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রীও। তাদের আমি পাই না, কারণ জামা লাগানো থাকার কারণে জেএনকেতে এই ইনসিডেন্টের পর হাসপাতালে রাহুল গান্ধী ভিজিট করছিলেন, রাহুল গান্ধীকেও পাইনি। সমীর মিত্র মহাশয়, যিনি বিএসএফের অধিকর্তা ছিলেন, প্রাক্তন বিএসএফ অধিকর্তা, তার সঙ্গে আমি বাবার কথা বলাই এই কারণে যে প্রসিডিওরটা কি, তারা তো খুব চিন্তিত ছিলেন। এবং ফিরে এসেই আমার সঙ্গে দিল্লির কথা হওয়াতে রাহুল গান্ধীকে ডিটেলসটা ব্রিফিং হয় এবং রাহুল গান্ধী তিনি সরকারের সঙ্গে কথা বলেন।
ডিফেন্স মিনিস্টারের সঙ্গে কথা বলেন এবং যা যা করণীয় করেন, যেটা এই রকম যে ক্ষেত্রগুলো থাকে সেই সব বিষয়গুলো প্রচার করা দেশের পক্ষ থেকে কিংবা যিনি অ্যারেস্ট হয়েছেন তার পক্ষ থেকে ততটা সমীচীন নয়। পুণ্যম কুমার সাউয়ের স্ত্রী এবং তার পরিবারের লোকেরা তারা যান ওই 24 নম্বর ব্যাটালিয়ন, তারা চণ্ডীগড় থেকে তারা সেদিনও আমাদের প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের। তারা বাই এয়ারে পৌঁছন এবং তারা সিমলাতে ওদের হেডকোয়ার্টারের সেখানে অফিসারদের সঙ্গে কথা বলেন, তারপরে ফিরে আসেন। যেহেতু পাকিস্তান এবং ভারতবর্ষের সামরিক উত্তেজনা ছিল, সেক্ষেত্রে এই ফ্ল্যাগ মিটিং যেগুলো হওয়ার কথা তার মধ্যে দিয়ে ছাড়ানো যায়নি, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষেরা চাইছিলেন যে আমাদের দলের মানে আমাদের দেশের সন্তান ফিরে আসুক। আমরা সবাই চেয়েছিলাম, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আছেন সবাই চাইছিলেন। এই ইনসিডেন্টের মধ্যে একজন পাকিস্তানি রেঞ্জার ভারতের আটক হন, তাকে অ্যারেস্ট করা হয়। তো বার্গেনিং চলছিল। এর মধ্যেখানে মুখ্যমন্ত্রীকে আমি প্রদেশ সভাপতি হিসাবে আবেদন করি, চিফ সেক্রেটারিকে করি, গভর্নরকে করি যে আপনারা ইন্টারভেন করুন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন। আমাকে তারপরে রাহুল গান্ধীর অফিস জানায় যে রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা প্রেসকে আমরা জানাইনি, আমরা দিইনি। এবার সবাই মিলে চেষ্টা করেছিলেন, কিন্তু যে পদ্ধতি আছে, যে পদ্ধতি আপনারা জানেন যে পদ্ধতি সামরিক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে পুণ্যম কুমার সাউ আজকে আমাদের গতকাল রিষড়াতে আমরা মিছিল করেছি অতি সত্বর মুক্তির দাবিতে, আমাদের বাড়ির ছেলে সুস্থভাবে যাতে ভালোভাবে ফিরে আসুক। আজকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে আমাদের অবস্থানের কথা ছিল যে আমাদের সন্তান, ভারত মাতার সন্তান, বাংলার সন্তান অতি সত্বর সুস্থভাবে যাতে দেশে ফিরে আসেন এবং তার পরিবারের কাছে ফিরে আসেন। আমরা চিন্তিত ছিলাম, কারণ পুণ্যম কুমার সাউয়ের স্ত্রী তিনি সন্তান সম্ভবা আছেন, তার একটি ছেলে আছে এবং মা অসুস্থ, কিন্তু পরিবারের লোকেরা এই সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত থাকার কারণে, চাকরি করার কারণে প্রাক্তন তারা, তো তাদের মনোবল যথেষ্ট ছিল এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে সঙ্গে সারা দেশ তো তাদের সঙ্গে। এই কারণে আজকে আমরা যখন খবর পেলাম যে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং ভারতের হাতে অর্পণ করা হয়েছে, আমরা খুব খুশি, আমরা আনন্দিত যে আমাদের একেবারে পশ্চিমবাংলার ছেলে, আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেখানকার রিষড়ার হুগলি জেলার ছেলে, আমাদের তো ঘরের সন্তান ফিরছে। কিন্তু সারা দেশই নিশ্চিত আজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং আমরা সবাই খুশি। এবং এই ধরনের যে বিষয়টা, এটা একটা দৈনন্দিন বিষয়, এটা বেশি মাত্রায় একটু টেনশন তৈরি হয়েছিল একটাই কারণে, যে দুদেশের সামরিক যে উত্তেজনা ছিল সেই উত্তেজনার পরিণতিতে এটা হয়েছিল। তো পরিবারের কাছে ফিরে আসবে যখন, আমরা আবার তার কাছে যাব, কথাবার্তা বলবো। আমরা সাদরে আহ্বান জানাচ্ছি, আমরা অপেক্ষায় থাকছি যে আমাদের বাংলার সন্তানটি কখন তার পরিবারের কাছে এসে পৌঁছবে। আচ্ছা, বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন যে দল বদল না করলে, দল বদল ও নেতা না হলে নাকি পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত নেতারা রয়েছেন তারা নাকি রাজনীতিরা শিখছেনই না, তাহলে শিশু তারা তাদের কাছে। কি বলবেন? কংগ্রেসের তো অনেক নেতৃত্বরা রয়েছেন, তারা দল বদল ও নেতার নামে একেবারেই তারা নেই, সেই নামে তারা নাম লেখাতে পারেননি, তাহলে তারা কি নেতা নন? তারা কি রাজনীতি সম্পর্কে জানেন না? কি মনে করেন? দেখুন, দিলীপ বাবু কি বলেছেন আমি জানি না, আমার
আমি শুধু একটা জিনিস মনে করি, রাজনীতি যারা করতে আসেন একটা দর্শনকে সামনে রেখে করতে আসেন। এবার এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সেই দর্শনের প্রয়োগ কে কেমনভাবে করছেন। একটা এবার অ্যাপ্লাইড পলিটিক্স আর একটা থিওরি পলিটিক্স। এবার এই অ্যাপ্লাইড পলিটিক্সটাকে কেমনভাবে কে ইমপ্লিমেন্ট করতে পারছেন, অর্থাৎ অ্যাপ্লাইড পলিটিক্স তো তখনই হচ্ছে যে আমি প্রপারলি ইমপ্লিমেন্ট করে ফেলেছি, এর বাইরে তো কিছু নয়। অতএব এই যে দর্শন একটা মানুষের, সেই দর্শনটা কেমন। কেউ ভাবেন যে না ঠিক আছে, আমি ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাবের মতো পরিবর্তন করব। কেউ আইপিএলের মতো তিনিও এক টিম থেকে অন্য টিমে পরিবর্তন করতে পারেন। কেউ আবার আইটি সেক্টরের ওয়ান সেক্টর টু আদার সেক্টরেও পরিবর্তন করতে পারেন। এবার পরিবর্তন তখনই করেন বেশি উচ্চ সম্ভাবনার মতো জায়গায়। আইদার আপনি যদি অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল হন, তখন দেখবেন যে বাড়িটায় ছিলেন তার থেকে দুর্বল বাড়িতে যাচ্ছেন, দুর্বল পাড়ায় যাচ্ছেন। অর্থাৎ মানে যে একটা খুব স্ট্যান্ডার্ড জায়গা, স্ট্যান্ডার্ড অর্থাৎ অল ফ্যাসিলিটি যেখানে পাওয়া যায়। আবার আপনার অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্দ্য বেশি হলে আপনি বেশ আরও উন্নত একটা জায়গায়, যেখান থেকে আপনি স্টেশন কাছে পাবেন, যেখান থেকে আপনি এয়ারপোর্ট কাছে পাবেন, যেখান থেকে আপনি হাসপাতাল কাছে পাবেন, এরকম জায়গায় মানুষ যেতে চায়। এবার রাজনীতিটা যেদিন শুরু হয় সেদিন ছিল স্রোতের বিপরীতে। স্রোতের দিকে তো সবাই যেতে পারে, নেতা সেই যে স্রোতের বিপরীতে যায়। এবার রাজনীতির সংজ্ঞা বদলে গেছে। বরাবরই রাজনীতি ছিল সম্ভাবনাময় শিল্প, আর্ট অফ পসিবিলিটিস। আজকে রাজনীতিটা যেখানে গেছে সেটা হচ্ছে আর্ট অফ বেনিফিট। তো আমার আর্ট অফ বেনিফিটটা আমার কোথায়, এটা যে যার কাছে তার দর্শনের মধ্যে। এবার আমার কাছে মনে হয়েছে এমপি এমএলএ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে সেই রকমভাবে একটা জায়গা খুঁজে নিতে হবে, ওই স্টেশনটা কত কাছাকাছি। আবার কেউ ভাববেন না আমি কবিতা লিখবো, গল্প লিখবো, একটা নির্জন জায়গা চাই, তাহলে সে সেখানে থাকতে পারেন। এবার আপনি তখন বলবেন কংগ্রেসের একটাও এমএলএ নেই, কংগ্রেসের নেতা হয়ে কি লাভ আছে। এইবার প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের নেতা যখন রাস্তা দিয়ে যায়, কেউ কংগ্রেসের নেতাকে চোর বলে না। কংগ্রেসের নেতার 50 জন সিকিউরিটির প্রয়োজন হয় না। আর অন্য যারা খুব দেখবেন যে শক্তিশালী, তাদের সিকিউরিটির প্রয়োজন হয়। দেখবেন বিজেপির ছোট বড় মাঝারি সব নেতার সেন্ট্রাল ফোর্স ভর্তি, তৃণমূলের ছোট বড় মাঝারি সব নেতার দেখবেন রাজ্যের ফোর্স ভর্তি। এবার আপনি বলবেন যে ভাই আপনার দলের তো অনেক নেতার অনেক বেশি বেশি সিকিউরিটি আছে। হ্যাঁ আছে, তার কারণ তাদের মতো তো কেউ চোখের সামনে বাবাকে তালগোল পাকিয়ে যেতে দেখেনি, পুরো রক্তে ভেজা ঠাকুমাকে দেখেনি। সেই রকম যদি কেউ পরিবার হয়, তাদের জন্য সিকিউরিটি নিশ্চয়ই প্রয়োজন আছে, কোনো অসুবিধে নেই। এবার এই দর্শনটা তো দরকার। আমি যদি পপুলার হই, তাহলে আমার সিকিউরিটি প্রয়োজন কেন? তার মানে কি দিলীপ ঘোষকে বোঝাতে চাইছেন উনি আমার কাছে তো দিলীপ ঘোষ আদর্শ নয়। আমি দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করতে চান না। উনি বলে থাকেন যে দল বদলু নেতা না হলে রাজনীতি শেখা যায় না। উনি কি তাহলে এরকম লোককে দেখছেন? আপনি এটাকে ডান দিক থেকে দেখছেন না বাঁ দিক থেকে দেখছেন। উনি হয়তো এই কথাই বলতে চেয়েছেন, আপনারা দলবদলু যারা, তাদের কাছে বেশি দৌড়ে যান। এবং নিশ্চিত আপনাদের দৌড়ে যাওয়ার কারণ দুটো, আইদার কথার দিক থেকে খুব উৎকৃষ্ট কোনো কথাবার্তা পান, নাহলে উৎকৃষ্ট অন্য জিনিস পান, যে ক্ষেত্রে কোনো না কোনো অ্যাট্রাকশান তাদের প্রতি থাকে। আর একটা কোম্পানি আর একটা কোম্পানির লোককে কখন নেয়? আইদার এই কোম্পানির কোনো কিছু সে ওখানে বিক্রি করে দিয়েছে আগে, তাই জন্য তাকে জায়গাটা দেয়। আর নচেত কি করে? নচেত হচ্ছে তার অনেক ক্রেডিবিলিটি আছে, এই কোম্পানিটাকে ভালো করেছে, ওই কোম্পানিতে গেলে আরও ভালো করবে, তার জন্য দেয়। কিন্তু রাজনীতি তো ভালো করার জন্য নয়। রাজনীতি হচ্ছে একটা আদর্শ, একটা নীতি। ওই যে স্রোতের দিকে তো যে কেউ চলে যেতে পারে, স্রোতের বিপক্ষে যে যেতে পারে সেই হচ্ছে সত্যিকারের নেতা। এটা মনমোহন সিং বলেছিলেন যে নেতা যে হাওয়ার দিকে তো আপনিই যেতে পারেন, আপনি বড় চ্যানেলে গিয়ে কাল তো জয়েন করে যান না।
আর এই চ্যানেলটাকে আপনি সবে আজকে বলছেন যে আপনারা শুরুয়াত করছেন, এখান থেকে আপনি বানালেন, তখন আপনি এক সময় ছেড়ে যেতেই পারেন, কিন্তু আপনার মনের ভেতরে তো এটা থাকবে যে না, নেতা তো সে যে বলতে পারবে যে না, রাস্তায় দাঁড়িয়ে আমি যখন কোনো কথা বলছি আমাকে সে এই কম্পেয়ার করবে না 10 দিন আগে তুমি যেটা বলেছিলে আমি ওটা ভুল বলেছিলাম, বাই মাই এক্সপিরিয়েন্স ওটা ভুল ছিল, আমি কলেজ স্কোয়ারে দুর্গাপুজোটা দেখেছিলাম আর অন্য কোনো দেখিনি, তাই কলেজ স্কোয়ারে দুর্গাপুজোটা ভালো ছিল, কিন্তু আমি যখন আরও 50টা দেখলাম তখন আমার মনে হলো ওর থেকেও ভালো দুর্গাপুজো আছে। এটা আমার বাই মাই এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওইখানটা ভালো আছে, আমি ওই দিকটায় চলে যাই, তাহলে আমি বেনিফিট পাবো, তাহলে তো নেতার তো জায়গায় থাকলো না। একেবারে শেষের দিকে চলে এসেছি, যেটা লাস্ট প্রশ্ন থাকবে যে সামনেই 26-এর বিধানসভা নির্বাচন এবং অন্যদিকে একদিকে চাকরিহারারা তারা লাগাতার রাস্তায় রয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিতে ভরে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য। এবার সামনের 26-এ বিধানসভা নির্বাচন, কংগ্রেস কি ভাবছে, তাদের এজেন্ডাটা ঠিক কি? কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন হবে না। আপনাদের বয়স কম, আপনাদের কম দিন চ্যানেল হলেও আজকে তো আর কোনো এক হাত দু হাত করে তো সীমানা নয়, সীমানা আজকাল ইনফরমেশন, তো সেই সীমানা মহাকাশের মতো যে কোনো তার সীমারেখা নেই, কোনো বাউন্ডারি নেই। এই জায়গায় ভালো করে একটু পর্যালোচনা করে নেবেন। কংগ্রেসের রাজত্ব শুধু একটা জিনিস দিয়েই বোঝা যায়, শিল্প। কংগ্রেসের জামানা, কারখানায় চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, প্রোডাকশান হচ্ছে কারখানায়, হাজার হাজার মানুষ কারখানার গেটে ঢুকছেন বেরোচ্ছেন, সামনে বিভিন্ন ধরনের দোকান মার্কেট, প্রত্যেক দিন কেনা বেচা হচ্ছে, অর্থনীতি সচল। কংগ্রেস জামানা শেষ, লেফটের জামানা, কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হলো, চিমনি থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হলো, চিমনিতে বটগাছ অশ্বত্থ গাছ জন্মে গেল, পাখি পটি করলো, তার থেকে জন্মে গেল। কারখানার জানলা দরজা ভেঙে আস্তে আস্তে মালপত্র বেরোতে লাগলো, কিন্তু কারখানাটা আছে, সামনের দোকানদানি ব্যবসাপত্র বন্ধ হলো, অর্থনীতি হচ্ছে স্থিতাবস্থায় চলে এলো। এই সময় কারখানায় যারা চাকরি করতেন অন্য জায়গায় চাকরি করতে চলে গেলেন, অনেকে বেকার হয়ে গেলেন। এই করতে করতে চলে গেল বামফ্রন্ট, এলো তৃণমূল, ওই কারখানাগুলো সব মাল্টি স্টোরেড হয়ে গেল, কারখানাটাই উঠে গেল। সেই মাল্টি স্টোরেডগুলো বারান্দায় একটা গামছা দেখবেন মেলা আছে, কিংবা কিচ্ছু নেই, দুটো একটা ফ্ল্যাট থেকে আলো জ্বলে, বাকি জ্বলে না। একবার দয়া করে দেখে নেবেন, শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত, হুগলি জেলার বিস্তীর্ণ জায়গা, হাওড়া জেলার বিস্তীর্ণ জায়গা, ফলতা পর্যন্ত নেই। ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে বর্ধমান পর্যন্ত যাবেন, সব থেকে আলু প্রডিউসিং দুটো ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে আমাদের হুগলি আর একটা বর্ধমান, সারা ভারতবর্ষের মধ্যে। দুই দিকে ছোট ছোট প্রচুর দোকান আছে, ওই ল্যাংচা হাউস পর্যন্ত শক্তিগড় চলে যাবেন। আর এক একটা করে আপনাদের ক্যামেরা, গাড়ি, দরকার হলে এডিটারকে নিয়ে নেবেন, চিপসের প্যাকেট কিনবেন, আর চিপসের প্যাকেটের গায়ে কী লেখা আছে দেখবেন। এই পুরো দোকানগুলোতে সব দেখা আছে ম্যানুফ্যাকচার প্রোডাকশানের জায়গা পশ্চিমবঙ্গ নয়, অন্য কোথাও। অথচ আলু প্রোডাকশান হচ্ছে এই দুটো জায়গায়, এখান থেকে লরি ভরে চলে যাচ্ছে, অন্য জায়গায় চিপস তৈরি হচ্ছে, এখানে আসছে। এইটা যখন আপনি বর্ধমান থেকে স্টার্ট করে দুর্গাপুর এলেন, ডানকুনি এলেন, ডানকুনি কোল কমপ্লেক্স একটা জায়গা আছে, ইন্দিরা গান্ধী এবং বরকত গনি খান চৌধুরীর স্বপ্নের জায়গা, বিস্তীর্ণ জায়গা নিয়ে। ভেতরে ঢুকলে আপনি এদিক থেকে ওদিক হেঁটে শেষ করতে পারবেন না। সেই জায়গায় 45 কোটি টাকা হচ্ছে পার মান্থ লস করছে।
ওখানে আর ওই কাজটা হয় না, গ্যাস লিকের কারণে বন্ধ হয়ে গেছে, শুধু এস্টাবলিশমেন্টটা আছে। আমরা বেকার কোনো ছেলেদের ক্লাব করে ক্লাস্টার অনুযায়ী আমরা কিন্তু এই ছোট ছোট আলু চিপস তৈরির কারখানা করতে পারতাম, আমরা করিনি। রাহুল গান্ধী এই কথাটাই আলু নিয়ে বলেছিল, যা বিজেপি নানা রকম আলু দিয়ে দেবে, সোনা ফলবে, এই বলে টিটকিরি করেছিল। প্রশ্ন এখানে যে আপনার সদিচ্ছা কোথায়? খালি দুটো সেক্টরের আমি উদাহরণ দেবো। এক হচ্ছে ইন্ডাস্ট্রির এই সেক্টর, তার মানে ইন্ডাস্ট্রি না হলে আপনি জব হবে না। আর ইন্ডাস্ট্রিটা কই চাই? প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। 2014 থেকে আজ পর্যন্ত হেভি ইন্ডাস্ট্রি ভারতবর্ষে একটাও হয়নি। তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, তাহলে তৃণমূলও যেমন দায়ী, বিজেপিও তেমনভাবে দায়ী। তারা কেউ ইন্ডাস্ট্রি করতে পারেনি, উল্টে কংগ্রেসের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো লাভবান সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। অথচ নিয়মটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যখন আমাদের এখানে আসবে, আমার ইন্ডাস্ট্রিটা কেউ বিদেশি কিনে নিল টাকা দিয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট সে টাকা ইনভেস্ট করে যদি ইন্ডাস্ট্রি তৈরি করে, সেটাই কিন্তু আমরা বেনিফিটেড। তার কারণ সে যদি এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, আই উইল গেট দ্য ইনফ্রাস্ট্রাকচার। আর আমার ইন্ডাস্ট্রি সে কিনে যদি সে এবার তার শেয়ার ছেড়ে চলে গেল, যেটা আজকে বহু বিদেশি শেয়ার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে? আমার যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটাই থেকে যাচ্ছে, সে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমার কাছে দিয়ে যাচ্ছে না। এই যে পন্থা, এই পন্থাটাই কিন্তু সবথেকে মারাত্মক জিনিস। আর হচ্ছে কংগ্রেস আমল, প্রত্যেকটা কংগ্রেস আমলে কংগ্রেসের হেলথ মিনিস্টার অজিত পাঁজা ছিল, তাকে দিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায় করিয়েছিলেন প্রত্যেক গ্রামে একটা করে প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। মানে আপনার কিছু হয়ে গেলে আপনি ওখানে যাবেন, ডাক্তারবাবু বলে দেবে মারাত্মক কিছু নয়, আর মারাত্মক কিছু এক্ষুনি ডিস্ট্রিক্ট হাসপাতালে যান। আজকাল সেই প্রাইমারি হেলথ সেন্টার উঠে গেছে। অতএব আমার কিছু রোগ হলে আমি ডিস্ট্রিক্টে যাব, এটা দুদিন ভাবতে ভাবতে সেই রোগটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই কলকাতার হাসপাতালগুলোয় পা ফেলার কোথাও জায়গা নেই, এত নার্সিংহোম এত সব হওয়ার পরও। এবং শিক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্সি কলেজে পড়ার জন্য শঙ্কর দয়াল শর্মা আমাকে বলেছিল, মাই ড্রিম, যে আমি প্রেসিডেন্সি কলেজে পড়ব। আজকে কিন্তু আর কেউ বলে না। তার কারণ দুটো জিনিস আপনাকে ভাবতে হবে এই ইন্ডাস্ট্রি হওয়ার ক্ষেত্রে: ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, স্টেটকে ভালো করতে হবে। ইনভেস্ট তখনই করবেন যদি সে ভাবে যে আমার যারা টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা যে যাবে, সেখানে সিও যে থাকবে, তাদের পরিবার যে থাকবে, তারা যদি আরজি করের মতো ইস্যু দেখে বা কোথাও দেখে যে মেয়েটি রেপ হয়ে যাচ্ছে, পড়ার পরিবেশ নেই, তার তো অফিসার কিংবা যারা কাজ করবেন তারা তো কেউ আসবেন না। অতএব একদিকে যেমন ইনভেস্টার ইনভেস্ট করবেন তখনই সেটা রিটার্ন পাওয়ার জন্য, ঠিক একইভাবে আপনাকে ল অ্যান্ড অর্ডারের পরিবেশটাকে ভালো করতে হবে, আইন শৃঙ্খলা, তখনই কিন্তু মানুষ ইনভেস্ট করতে চাইবেন। তো যেটা আমাদের এখানে নেই। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে বিজেপি যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাইছে, সেটা হচ্ছে একটা মানে অস্থির একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাইছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে বিজেপি সেন্টারে আছে এবং আমরা এখানে হিন্দু মুসলমান ভাগ করে দিতে চাইছি। হিন্দুর ছেলে বেকার, মুসলমানের ছেলে বেকার, এ নিয়ে একটা মিছিল আপনি কভার দেখাতে পারবেন না। কিন্তু প্রত্যেক দিন হিন্দু মুসলমানের তাদের ইন্টারেস্ট নিয়ে কথা হচ্ছে, যে ইন্টারেস্টটা একেবারেই সঠিক তথ্য নয়। এই যে সবাই বলছে ওয়াকআপ, আপনি এসে আমাকে জিজ্ঞেস করছিলেন, আমাকে বলুন 8 লক্ষ একর জায়গা ওয়াকআফের, সেটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, হিন্দুদের তো 10 লক্ষ একর তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং ওই যে তিরুপতির যে মন্দির, এ নিয়ে 10 লক্ষ হেক্টর জায়গা নিয়ে সম্পত্তি। আসল কথা, বিজেপি বেনিয়া পদ্ধতিতে সরকার চালাতে চাইছে। এই বেনিয়া পদ্ধতিটা হলো কোথায় জায়গা, কোথায় টাকা, ওটাকে নিয়ে নাও। গান্ধী আশ্রম, ওটাকে নিয়ে নাও। জওহরলাল নেহরুর কোনো ট্রাস্ট, ওটাকে নিয়ে নাও। আদিবাসীদের অরণ্যের জমি, ওটাকে নিয়ে নাও, ওর নিচে খনি আছে। চার্চের জায়গা, ওটাকে নিয়ে নিতে হবে। এই দিকে এবার এগোচ্ছে।
এরপরে বলবে দেবত্ব সম্পত্তি, মায়াপুরে প্রচুর জায়গা আছে, ওটাকেও এবার ওখানে 5 জন আমাদের মেম্বার ঢুকিয়ে দিতে হবে। এই যে সব কিছুতে রাজনীতিকরণ, এটাও ভয়ঙ্কর জিনিস। একদিকে তো সন্ত্রাসবাদ একটা খারাপ জায়গা, আর তার সঙ্গে যদি রাজনৈতিক সন্ত্রাসবাদ যুক্ত হয়ে যায় সেটা আরও ভয়ঙ্কর একটা দিক। এবং সেই দিকেই ভারতবর্ষের অর্থনীতি প্রত্যেক দিন ডাউনওয়ার্ড স্লোপিংয়ে যাচ্ছে। হাঙ্গার ইন্ডেক্সে আমরা বেড়েই চলেছি, আমরা ডেমোক্রেসি ইন্ডেক্সে প্রত্যেক দিন নেমে যাচ্ছি, আমরা ফ্রিডম হচ্ছে মানে জার্নালিস্টের যে সাংবাদিকের যে সেখানেও চলে এসেছি। কেন আমরা এগুলো যাচ্ছি? এর কারণ হচ্ছে, অনেকে বলবে আরে ভাই এত তো খাবার ফ্রিতে দেওয়া হচ্ছে। ভাত আর রুটিটা কিন্তু ক্যালোরি মাপার মধ্যে দিয়ে কিন্তু হাঙ্গার ইন্ডেক্স নির্ধারিত হয়, যে আমার কতটা ক্যালোরির প্রয়োজন আছে। আমাকে শুধু 2 কেজি চাল দিয়ে দিলেন মানে আমার হাঙ্গার ইন্ডেক্সে আমি ওভারকাম করে গেলাম, তা কিন্তু নয়, যেটা এই বিজেপি মানতেই নারাজ। ইন্ডিয়া গেটে 390 জন না কতজন দেয়া আছে, তার মধ্যে আপনি দেখবেন এই মুসলমানের সংখ্যা যারা দেশের জন্য জান কুরবানি দিয়েছেন। সেলুলার জেলে গিয়ে দেখুন কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি এই বিজেপি পুরো বেনিয়া পদ্ধতিতে দেশ চালাবার কথা বলছে, কিন্তু দেশের সবটাই তো প্রফিট ওরিয়েন্টেড বিষয় নয়। তার জন্য একটা নন প্রফিট সেকিং কনসার্ন, একটা ভেঞ্চার ওরিয়েন্টেড মানসিকতা, এ সব কিছুর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদের এসেন্স মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের যে একটা খুশবু, একটা যে স্মেল, এইটা থেকে ওরা সবাইকে বঞ্চিত করে দিতে চাইছে। আর তার জন্যই ওরা সংবিধানকে ধ্বংস করে দিতে চাইছে। কেন সংবিধানকে ওরা ধ্বংস করে দিতে চাইছে? ওরা কেন আম্বেদকরকে পছন্দ করে না? আম্বেদকর এদের উপরে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কথা ভেবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। সেই আম্বেদকরকে যদি হেটো করা যায়, তাহলে যে লিড করছিল সেই মানুষটাকে খাটো করে দিলে, তাহলে যে বইটা তৈরি হয়েছে ওই বইটার তাহলে আর গুরুত্ব থাকে না। আর ওই বইটা কি হাজার হাজার বছর পুরনো আমাদের যে ধর্ম, সেই ধর্মগ্রন্থগুলোও আজকে প্রোটেক্টেড বাই দিস বুক, যেখানে 448টা আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলোর মধ্যে দিয়ে আপনার বুম ধরার অধিকার, আমার কথা বলার অধিকার, এই দুটো অ্যামালগামেট হচ্ছে। এবং আর্টিকেল 14 যেটা সমতা নিয়ে আসছে, এই নয় প্রত্যেকে আমার এই যে 3 তলায় ওঠার অধিকার আছে, 1 তলায় সবাই থাকবে এইরকম ব্যাপার নয়। রাইট টু ইকুয়ালিটির বিষয় আর্টিকেল 19, আর্টিকেল 21, এই হিউম্যান চার্টারটাকে যদি আমি একসঙ্গে ওয়ান আমব্রেলায় না করতে পারি, তাহলে অটোমেটিক্যালি তো সেই ভারতবর্ষের যে বহুত্ববাদের ধারা তো থাকে না। এই জন্যই তো রাহুল গান্ধী একটাই কথা বলছে। আর এই জন্যই রাহুল গান্ধী গান্ধীকে অধ্যয়ন করে বলছে। গান্ধী বলতেন যে কোনো বাচ্চা যদি অঙ্ক কম পড়ে, মানে অঙ্ক পাচ্ছে না, তাকে মারা হয়, সে দেখবেন কোনো দিন অঙ্কে কত নম্বর পেয়েছে সে মাকে এসে বলবে না, যে আমাকে শুনলেই মারবে। অতএব ভয় থেকেই কিন্তু সে মিথ্যে কথা বলবে যে অঙ্কের খাতা বেরোয়নি। এই ক্ষেত্রেই রাহুল গান্ধী বলে যে ডরো মাত আর ডরাও মাত, দুটোই কিন্তু ডেভেলপমেন্টের পক্ষে সব থেকে ক্ষতিকারক বিষয়। আর একটা জিনিস হচ্ছে স্বীকার করে নেওয়া। আমি যদি স্বীকারই না করি, না আমি কোনো অন্যায় করিনি, আমি যা করছি আমিই ঠিক, উচিত শিক্ষা দিয়ে দিয়েছি বলছে। আরে ভাই, উচিত শিক্ষাটা কোথায়? সিঁদুর চলে গেল, এবার আলতা পরবো কখন? তুমি তো অপারেশন সিঁদুর করে দিলে, ওদের জঙ্গি ঘাঁটি ভেঙে দিলে। যে যারা এসে সিঁদুর মুছে দিয়ে গেল, তাদের তুমি তো আইডেন্টিফাই করতে পারলে না। তাহলে তো এবার আলতা পরার সময় দিকে তোমরা ঠেলে দিচ্ছ। আলতা কখন পরে? যে আরেকবার আলতা পরে শ্মশানের দিকে চলে যাও। এ তো কুম্ভ মেলার মতো হলো, পুণ্যস্নান করতে গেলাম, শ্মশান যাত্রা হয়ে গেল।
তো ভারতবর্ষে এভাবেই চলছে। নমস্কার। কংগ্রেস ছাড়া উন্নতির কোনো রাস্তা নেই। কংগ্রেস দুর্নীতিতে থাকে না, কংগ্রেসে উন্নতির কথা বলে এবং কংগ্রেস জানে যে কিভাবে শিল্পকে সামনে এনে যুব সমাজকে চাকরির পন্থা বলে দেওয়া যায়। এমন কথাই কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আপনারা এতক্ষণ ধরেই সেই কথা শুনলেন। আজকে হোক আওয়াজ সঙ্গে মৌমিতা। এখন এই পর্যন্তই। নজর রাখুন নিউজ সিবিএনআই। आप देख रहे हैं न्यूज UNI।